আমি মুম্বাই শহরে আমার এডুকেশন কমপ্লিট করার জন্য গেছিলাম। ওখানে পেইং গেস্টে আমার শোভা নামে একটি মেয়ের সাথে আলাপ হয়। প্রথমে তো দুজনের মধ্যে বনিবনাই হচ্ছিল না, তারপর আস্তে আস্তে আমাদের মধ্যে বন্ধুত্ব হলো। আমাদের বন্ধুত্ব এতটাই গাঢ় হয়ে গেল যে আমরা দুজন একে অপরকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারতাম না। আমাদের সেকেন্ড ইয়ারের এক্সামের পরে আমাদের 1 মাসের ছুটি পড়ল। সেই ছুটিতে মা বাবা আমাকে গ্রামে আসতে বলল। আমি এই কথাটা শোভাকে বললাম যে আমাকে কয়েকদিনের জন্য গ্রামে যেতে হবে। সেটা শুনে শোভা বলল, আমি তোকে ছেড়ে কিভাবে থাকবো, তুইও আমার সাথে চল, খুব মজা হবে। আমরা দুজন তারপর কথা বলতে থাকি। এমন সময় শোভার ফোন রিং হলো। শোভা ফোনে কথা বলে বলল যে ওর মা বাবাও ওকে গ্রামে ডাকছে। তারপরে ওই দিন সন্ধেবেলা আমরা দুজন শপিং এর জন্য বেরিয়ে যাই। আমরা দুজনেই নিজেদের জিনিসপত্র কিনতে ব্যস্ত ছিলাম। তখনই আমি শোভাকে একটি ছেলের সাথে কথা বলতে দেখি। কিছুক্ষণ পর শোভা আমার কাছে এলো। তখন আমি ওকে ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করতে ও আমায় হেসে বলল যে ওর নাম রিতেশ, ওরা একে অপরকে খুব ভালোবাসে। এটা শুনে আমি শোভাকে বললাম, তুই আমাকে এই কথাটা আগে কেন বলিসনি? আমি ভেবেছিলাম তোকে ধীরে সুস্থে সময় বুঝে রিতেশের সাথে আলাপ করাবো, তারপরে সব কথা তোকে খুলে বলবো, কিন্তু তুই তো আজই সব জেনে গেলি। তুই একবার গ্রাম থেকে ফিরে আয়, তারপরে আলাপ করিয়ে দেব। তারপরে আমি আমার গ্রামে চলে গেলাম। গ্রামে পৌঁছতে আমি আমার বিয়ের কথা শুনি। মা আমার কাছে এসে আমায় মনোজ নামের একটি ছেলের ফটো দেখিয়ে বলল, এর সাথে তোর বাবা তোর বিয়ের ঠিক করেছে। আমি সেটা শুনে বারণ করে দিলাম, কিন্তু আমার কথা শুনে মা বলল, তুই তো তোর বাবাকে ভালো করেই জানিস, বল যে উনি কিরকম। আর তাছাড়াও এক না একদিন তো তোকে বিয়ে করতেই হবে, তাহলে একে নয় কেন? উচ্চ শিক্ষিত ভালো একটা ছেলে, তার উপরে মুম্বাইতে থাকে। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না যে কি করব, কিন্তু বাবার কথা অমান্য করার সাহস আমাদের বাড়িতে কারোর ছিল না। শেষমেশ আমায় মনোজকেই বিয়ে করতে হলো, আর তারপর কিছু মাস গ্রামে থাকাই আমার অনিবার্য হয়ে গেল। আমায় পড়াশোনাও ছেড়ে দিতে হলো। আমি গ্রাম থেকে অনেকবার শোভাকে ফোন করি, কিন্তু ওর ফোন বারবারই সুইচ অফ আসছিল। আমার শোভার কথা খুব মনে পড়তো। আমি ওকে সবকিছু বলতে চাইছিলাম, কিন্তু ওকে তো ফোনেই পাচ্ছিলাম না। এইভাবেই কয়েক মাস কেটে গেল, আর তারপরে আমি মনোজের সাথে মুম্বাই চলে এলাম। ওই বাড়িতে আমার আর মনোজের প্রথম রাত ছিল। আমরা দুজন ঘরে একা ছিলাম। ও আমার কাছে আসতে লাগলো। আমি লজ্জা পাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমি কারোর কান্নার আওয়াজ পেলাম। আমি ভয়ের কারণে খাটে গুটিসুটি মেরে বসে পড়লাম, আর আমি মনোজকে বললাম, শোনো, আচ্ছা তুমি কি এক্ষুনি কোনো কান্নার আওয়াজ পেলে? মনোজ কোনো উত্তর দিল না, আরও হাসতে থাকলো। আমি দেখে হতবাক হয়ে গেলাম। পরের দিন সকালে মনোজ অফিস চলে গেল। আমি ঘর পরিষ্কার করছিলাম। যখন আমি নিচে ঝাড় দিচ্ছিলাম, তখনই আমি ওখানে একটি কানের দুল পড়ে থাকতে দেখি। আমি দুলটা হাতে তুলি, তারপর ওটা আমার খুবই চেনা চেনা লাগছিল। যেহেতু আমি ঘরের কাজে ব্যস্ত ছিলাম, তাই দুলটা টেবিলের ওপর রেখে আবার কাজ করতে শুরু করি। যখন আমি রান্নাঘরে কাজ করছিলাম, তখনই হঠাৎ আমার একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন কোনো ছায়া আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে পিছন ফিরে দেখি ওখানে আসলে কেউ ছিল না। কিছুক্ষণ পর আমি স্নান সেরে এলাম। তারপর আলমারি খুলতে আলমারির ভিতরে আমি একটি ছায়া দেখতে পাই। আমি চিৎকার করতে করতে পালিয়ে যাই। যখন সন্ধেবেলা মনোজ বাড়ি ফিরল, আমি ওকে সব বললাম। ও আমার কথায় হাসতে থাকে। আমি কিচ্ছু বলিনি। তারপর কথা ঘুরিয়ে আমি মনোজকে আমার বান্ধবী শোভার ফটো দেখাই, আর ওর ব্যাপারে কথা বলতে থাকি। কথা বলতে বলতে মনোজের ঘুম পেয়ে গেল, আরও ঘুমোতে চলে গেল। আমার ঘুম আসছিল না। আমি চোখ বন্ধ করে রেখেছিলাম। হঠাৎ আমার মনে হলো আমার উপরে যেন কেউ আছে। আমি চোখ খুলে ফেললাম। আমি এদিক ওদিক দেখলাম, কিন্তু কেউ ছিল না। পরদিন সকালে আবার মনোজ অফিস চলে গেল। আমি আবার একা বসেছিলাম, আর শোভার কথা মনে পড়ছিল। আমি ভাবছিলাম যদি শোভা আমার কাছে থাকতো, এই সব কথা ওকে বলতাম আমি। তখনই কেউ আমার নাম ডেকে আমায় বলল, আমার মুক্তি চাই, এই অভিশপ্ত শরীর থেকে মুক্তি চাই। সেই কথা শুনে আমি ঘামতে থাকলাম। আমি ওই ঘর থেকে যেই পালিয়ে যেতে চাইলাম,
সব দরজা বন্ধ হয়ে গেল। আমি জোরে জোরে চিৎকার করলাম, কিন্তু কেউ এলো না। তখনই একটি ছায়া আমার সামনে এলো। এই যে, তুমি ভয় পেও না, আমি তোমায় কিচ্ছু করব না। সেটা শুনে আমি বললাম, কে তুমি, আর এইখানে তুমি কি করছো? এটা শুনে ছায়াটা আমার কাছে এলো। ছায়াটা দেখে আমি অবাক হয়ে গেলাম, আর আমি বললাম, এটা কিভাবে হতে পারে? শোভা, শোভা তুই আর একটা ছায়া, কিভাবে? আমার কথা শুনে শোভার ছায়া কাঁদতে থাকলো, আর কিছুক্ষণ পরে ও আমাকে বলল যে একদিন ফোনটা এসেছিল, ওটা ওর বয়ফ্রেন্ডের। ও আমায় দেখা করতে বলেছিল। তুই চলে যাওয়ার পরে আমি ওর সাথে দেখা করতে বেরোই, কিন্তু রাত হয়ে গেছিল। আমি খুব জোরেই গাড়ি চালাচ্ছিলাম। তখনই একটি মেয়ে আমার গাড়ির নিচে চলে আসে। আমি গাড়ি থেকে নেমে তার কাছে যাই। আমি ওনাকে তুলি, আর উনি আমায় বলে, তোমার জন্য আমি আমার ভালোবাসা থেকে আলাদা হয়ে গেছি। তোমার ভুলের জন্য আমি ওর সাথে দেখা করতে পারবো না। এটা বলে উনি আমায় অভিশাপ দিল। তুমি একটা অভিশপ্ত আত্মা হয়েই ঘুরে বেড়াবে, তোমার ভালোবাসাও অসম্পূর্ণ থাকবে। সেই বলে উনি প্রাণ ত্যাগ করলো। তারপরে আমি রিতেশের সাথে দেখা করতে ওর বাড়ি যাই। আমি ওকে এই সব কথা খুলে বলি। ও আমার কথা শুনে হেসে আমায় বলল, ঠিকই করেছে, তোমার সাথে এমনটাই হওয়া উচিত ছিল। তোমার ভালোবাসা অসম্পূর্ণই থেকে যাবে। তুমি এসব কি বলছো? শুনে রাখো, আমি তোমার মতো মেয়েকে বিয়ে করতে পারবো না। তুমি এটা ভাবলেই বা কি করে? তুমি তো বিয়ে করার আগেই আমাদের সম্পর্কটাকে পুরো নষ্ট করে দিয়েছো। জানি না কত লোকের সাথে তুমি এরকম করে বেরিয়েছো। সেটা শুনে আমার খুব রাগ হলো, আর আমি ওর ওপর রেগে ওকে বলি যে আমি সবাইকে বলে দেব তুমি আমার সাথে কি কি করেছো। সেটা শুনে ও আমার গলা টিপে আমাকে মেরে ফেলে, আর আমায় এখানেই পুড়িয়ে ফেলে। ওই অভিশাপের কারণে আমি অভিশপ্ত ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছি। এই সব শুনে আমি হতভম্ব হয়ে যাই, আর আমি ওকে জিজ্ঞেস করি যে রিতেশ কোথায় থাকে, যে তোর সাথে এত অন্যায় করেছে, বল আমাকে, আমি ওকে শাস্তি দেব। ও তোরই স্বামী যে আমাকে মেরেছে? না, এরকম হতে পারে না। তারপরে শোভা আমাকে মনোজ আর ওর ছবি দেখায়, আর আমায়ও বলে যে ও কিভাবে নাম বদলে মেয়েদের বিয়ের প্রস্তাব দেয়, আর তারপরে সুযোগ বুঝে সেই মেয়েদের মেরে ফেলে। এই সব শুনে তো আমার পায়ের তলার মাটি সরে যায়। তখনই অফিস থেকে মনোজ এলো। তখন আমি ওকে সেই ছবিটা দেখাই যেখানে শোভা আর মনোজ একসাথে ছিল। ছবি দেখে ও আমার গলা ধরে আমায় বলল, তাহলে তুইও আমার সব সত্যি জেনে ফেলেছিস, এবার তোরও অবস্থা ওই মেয়েগুলোর মতোই হবে। তখনই শোভার অভিশপ্ত ছায়া এসে মনোজকে এক আছাড় মেরে ছুঁড়ে ফেলে দিল। মাটিতে পড়ে গিয়ে মনোজ বলল, তুই আমাকে মারতে পারবি না, কারণ তুই হলি একজন অভিশপ্ত আত্মা। তারপর মনোজ আবার আমার কাছে এসে আমার গলা টিপে ধরলো। তখন আরো একটা আত্মা আমাদের সামনে এলো আর চিৎকার করে বলল, ছেড়ে দে ওকে। এইসব দেখে শোভার ছায়া আর আমি চমকে গেলাম। তখন শোভার ছায়া বলল, তোমার মৃত্যু তো আমার গাড়ির অ্যাক্সিডেন্টের জন্য হয়েছিল, আর তোমার অভিশাপের জন্যই তো আমি অভিশপ্ত ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছি। তারপরে ওই মেয়েটার আত্মা বলল যে ওর নাম নিতা। ওই রাতে ও ওর ভালোবাসার সাথে দেখা করতে যাচ্ছিল, যে কিনা এই মনোজই ছিল। ওই রাতে ওকেও মেরে ফেলতো, কিন্তু তার আগেই শোভার গাড়িতে ওর অ্যাক্সিডেন্ট হয়। এই সব বলে ওই আত্মা মনোজকে তার লম্বা লম্বা নখ দিয়ে মেরে ফেলল, আর শোভার ছায়াকে অভিশাপ থেকে মুক্ত করে দিল। মনোজ মারা যেতেই নিতার আত্মাও মুক্তি পেল, আর সারা জীবনের জন্য ও এখান থেকে চলে গেল। তারপর কিছুদিন বাদেই আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। এই ঘটনার আজ পুরো 5 বছর হয়ে গেছে। আমার মেয়ে নয়না মাঝে মাঝে যখনই ওর বাবার কথা আমায় জিজ্ঞেস করে, তখন ঘটে যাওয়া সব ঘটনা আমার আবার মনে পড়ে যায়।